ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকা শক্তি রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। আসছে 31শে ডিসেম্বর শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা থেকে 1 দফায় কেন আসতে হলো এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি ধরনের ছিল, এসব সামগ্রিক বিষয় নাকি থাকবে সেই ঘোষণা। এছাড়া ওই দিন 72-এর মুজিববাদী সংবিধানকে কবর দেয়া হবে বলেও জানিয়েছে সংগঠন দুটি। থাকবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণার কথাও। জুলাই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল, এই ঘোষণাপত্রও সবার আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে বলেই আশা প্রকাশ করছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জানিয়েছেন আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে, এগুলো নিয়ে অনেকটাই উত্তপ্ত এখন রাজনীতির মাঠ। স্বাগত জানিয়ে বিএনপি বলছে নির্বাচন প্রক্রিয়াতে আরও 100 থেকে 200 দল আসলেও তাদের আপত্তি নেই, তবে শহীদের রক্তের ওপর লেখা সংবিধানকে কবর দেওয়ার বিষয়টি মানতে রাজি নয়। দলটির মতে সংবিধানকে কবর দেয়া হবে, এগুলো ফ্যাসিবাদী ভাষা। কি হতে যাচ্ছে নানা উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া বছরের শেষ দিনটিতে? জুলাই বিপ্লবের মতো জুলাই ঘোষণাপত্র কি সত্যিকারের সর্বজনীন হয়ে উঠবে, নাকি সূচনা হবে নতুন বিভাজনের? এই ঘোষণা এবং নতুন দলের আত্মপ্রকাশকে কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো, এসব নিয়ে আজকে আলোচনায় রাজকাহনে। এবং স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আরও আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান। তিনজনকেই স্বাগত। আমি যদি আব্দুল সালাম আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে সমন্বয়ক হাসনাত আবদুল্লার যে কথা, যে 31শে ডিসেম্বর তারা যে ঘোষণাপত্র দিতে যাচ্ছেন সেটিকে সংবিধান কবরের ঘোষণা দেবেন এবং আপনারা বলছেন যে এটি ফ্যাসিবাদী ভাষা। এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে কি তাহলে নতুন করে কোনো বিভাজন তৈরি হতে যাচ্ছে? এইটিকে আসলে কিভাবে দেখছেন? আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আমার 2 সহ আলোচক ওনাকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। শোন, ঘোষণাপত্রটা কখন আসে? আগে না পরে? নর্মালি আগেই আসে, তাই না? তো সেটা হইলে তো জুলাইয়ের আগেই হওয়া উচিত ছিল। আর এখন যেটা হলো যে এখন কোন অবস্থাতেই আমরা যেটা বারবার বলতেছি যে আজকে ফ্যাসিবাদের চূড়ান্ত এখনো পতন হয় নাই। ফ্যাসিবাদের উপরটা পতন হয়েছে, কিন্তু তার সাঙ্গপাঙ্গরা এখন পর্যন্ত অবস্থান করছে। তো সেই কারণেই ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে হলে এই মুহূর্তে জাতীয় ঐক্যটা ধরে রাখাটা সবচেয়ে বড় প্রয়োজন এবং এটাকে আলটিমেট চূড়ান্ত একেবারে মুছতে হলে একটা পিপুলস ম্যান্ডেট দরকার, সেটা হলো জাতীয় নির্বাচন। এবং সেই জাতীয় নির্বাচনটার জন্য যেটা বারবার আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলে আসতেছি যে একটা রোড ম্যাপ। তো এই সরকার আমরা বারবারই বলতেছি যে রোড ম্যাপটা খুব জরুরি এবং জরুরি যে এটা বিগত মানে কি, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে প্রমাণ হচ্ছে যে আজকে আমরা যে কথাটা বলে আসতেছি, বিএনপি সহ আজকে মান্না ভাই আছে, শুরু থেকে আমরা বলে আসতেছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনারা কি চান, কত দিনের মধ্যে আপনারা নির্বাচনটা করতে চান, নির্বাচন পূর্ববর্তী কি চান এবং নির্বাচন পরবর্তী কি বাংলাদেশ আমরা চাই, সেটার জন্য একটা জাতীয় ঐক্যমত্য দরকার। এবং আমি মনে করি, এর আগেও বলছি, এখনও বলি, এই সমস্ত না করে ইমিডিয়েটলি আজকে এই ইন্টেরিয়াম সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যের সংলাপ ওনাকে ডাকা উচিত, যে এই মুহূর্তে আমাদের কি করা দরকার এটা ঠিক করে এবং যত তাড়াতাড়ি নির্বাচনটা আসতে হবে। কারণ আমরা কি দেখতেছি, এর মধ্যে সেই পরাজিত ফ্যাসিবাদকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলতেছে এই আমরা আসতেছি, তাই না? বিভিন্নভাবে প্রচার প্রপাগান্ডায় কিন্তু তারা বিভিন্নভাবে করতেছে। এবং এই যে আজকে সচিবালয়ে আগুন লাগলো, এর কিছুদিন আগে আনসাররা এই ঘটনা ঘটাইল, তার পরবর্তী যে সরকারের বিভিন্ন জায়গায় যেগুলো করা দরকার ইমিডিয়েট, যে জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্য যেটা দরকার, দ্রব্যমূল্য কমানো সহ ঢাকা ট্রাফিক জ্যাম সহ নিরাপত্তা সহ এই সমস্ত বিষয়গুলোর উপরে তাদের একটু বেশি জোর দেওয়া উচিত। পাশাপাশি নির্বাচনটা
জোর দেওয়া উচিত। ঘোষণাপত্রের প্রসঙ্গে যদি থাকে, আপনি যেটি বললেন যে সরকারের যেগুলো উচিত, কিন্তু আজকে কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটির সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। মানে এটি কি আসলে সরকারের কোনো সম্পৃক্ততা নেই? সেই কাজে বোঝা যাবে। আমরা তো চাই, আমরা দল তো হইতেই পারে, যেটা আমরা বলছি, আরো 100 দল হোক, তাতে তো কোনো অসুবিধা নাই। এবং যে কোনো দল ঘোষণা দিতেই পারে, যে কোনো জোট যে কোনো ঘোষণা দিতেই পারে। আর পিপলস মানে পারসেপশনটা যদি তার পক্ষে যায়, তখনই না সেটা মানে জনগণের ম্যান্ডেট হবে। এর আগে তো সেটা ম্যান্ডেট না। জি, আমি একটু মাহমুদুর রহমান মান্না, আপনি কি বলবেন যে আসলেই কি একটি সর্বজনীন হয়ে উঠতে যাচ্ছে এই ঘোষণাপত্র, নাকি আরো বেশি বিভাজনকে স্পষ্ট করে তুলবে? এরকম করে বলা যাবে কেমনে বলেন? ঘোষণাপত্রে যে কী থাকবে তা তো জানি না, আপনি ধারণা করে বলছেন। পত্রপত্রিকাগুলো ধারণার উপরে লিখছে, স্পেকুলেশন হচ্ছে। আমি যেমন আজকে যেটা পেয়েছি সেটা হলো মানে ওয়ারএজ লিবারেশন ওয়ার এই হয়েছে, ওয়ারএজ আন্দোলনে যেটা হয়ে গেল এই হয়েছে, ওয়ারএজ জনগণ এরকম করে, মানে এইগুলো বলে তারপরে বলা হয়েছে যে এইটাকে ধারণ করতে হবে। এবং সেজন্যে বর্তমান সরকারের জায়গাতে একটা নামকরণ করেনি তারা, কিন্তু সেইটা ভেঙে দিয়ে একটা অন্তর্বর্তী সরকার করবে ডক্টর ইউনূসের নেতৃত্বে, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন, সিভিল সোসাইটির প্রতিনিধিরা থাকবেন। কিন্তু বিকেলবেলা যেটা আপনারা টেলিভিশনে দেখালেন, তাদের যে প্রেস কনফারেন্স, সেখানে তাই সম্পর্কে কিছু বলেনি। মানে আমি আগের ঘোষণাটা বুঝলাম না, এখন যেটা বলছেন সেটা বুঝলাম না। কারণ গতকালকে আবার দেখেছি তাদের মানে সংগঠক যারা আছেন, যাদের যাদের নাম আপনি বললেন, প্রায় সবাই বলছেন নাও অর নেভার, মানে একটা কিছু করতে হচ্ছে, কনস্টিটিউশন বাতিল করে দিতে হবে, বা ধরেন যে মানুষের একটা কল্যাণের কথা বলা হলো, বা একটা আকাঙ্ক্ষার কথা বললো, এবং তার শেষটা হচ্ছে নাও অর নেভার। এটা এক ধরনের সাসপেন্স ক্রিয়েট করেছে। আমার কাছে মনে হলো যে এটা কি সাসপেন্স ক্রিয়েট করার জন্যই করা হলো, তার এখন তো তা বলা হচ্ছে না। কি চাচ্ছেন তারা? এমনিতে এই যেটা আব্দুল সালাম বললেন যে ঘোষণাটা আসতে পারতো অন্ততপক্ষে যখন ঘটনা ঘটে গেছে, তখন নতুন সরকার হচ্ছে, তখন এই ঘোষণার ভিত্তিতে যেরকম তখনই স্পষ্ট করে দিতে পারত। যেমন স্বাধীনতার ঘোষণা হয়েছিল, তারা তো সেটা করেনি। আচ্ছা, হতে পারে বেটার লেট দ্যান নেভার তখন বুঝতে পারেনি, অথবা তখন বুঝলেও সবার সম্মিলিত ধারণা আসে, এখন আর সম্মিলিত ধারণার ভিত্তিতে তারা বলছে। সেইটাও যেই ল্যাঙ্গুয়েজ, মানে বিএনপি যেটাকে ক্রিটিসাইজ করেছে ৭২ সংবিধানকে কবর দিয়ে, মানে আমরা দেখুন ৫৩ বছর ধরে এটা দিয়ে চলছি। এখনও যে সংবিধান আছে এটা তো ৭২ সংবিধান। বলবেন ৭২ সংবিধান কেটে কুটে বলেছেন, কিন্তু যে মুজিববাদী সংবিধান আখ্যা দিয়ে, সেটাই তো বলছি। ৭২ বছর মুজিববাদী বলেছেন তো তারা, ওইটাই তো এখনও আছে। মানে অনেক কাটাকাটি করা হয়েছে, হয়তো 1/3 অফ দি কনস্টিটিউশন ইজ চেঞ্জ, তারপরেও কিন্তু ওইটা একদম বেসটা ওই জায়গাতেই আছে। তারপর তো চলছি ৫৩ বছর, মানে ফেলে দেবেন নদীতে বাইয়ে, মানে আমি টোনটা বুঝতে পারছি না ঠিক তারা কি বলতে চান। আমি আবার আগের যে ঘোষণার কথা বললাম, সেখানে তারা বলছেন এই কনস্টিটিউশন বাতিল করতে হবে অথবা রিফর্ম করতে হবে কমপ্লিটলি। তো রিফর্ম তো করছি, আমরা সবাই মিলে রিফর্মের কাজ করছি। আমাদের লক্ষ্যটা কি? ধরেন জুলাই ডিক্লারেশন, তার এখন যেটা বলছেন, আপনি বারবার বিপ্লব বলছেন, যদিও বিপ্লব কথাটা আমি মনে করি আরও ব্যাপক। গণ অভ্যুত্থান, হ্যাঁ, এটা গণ অভ্যুত্থান বললে যথার্থ হয়। এবং এটা কি বিপ্লব যদি কেউ বলতে চান, এটাকে একটা বিপ্লবী রূপান্তর করা যাবে কিনা, করতে চেষ্টা করবেন কিনা, সেইটা আর এক কথা। কিন্তু এইটা যখন সরকার বলছে যে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, তাহলে সরকারের তরফ থেকে তাদের নীতি কৌশলের কোনো পরিবর্তন করা হচ্ছে না। তারা কি বাইরে থেকে এটাকে একটা বিপ্লবী রূপান্তর করার কথা ভাবছেন? অনেক প্রশ্ন কিন্তু আছে। আমার মাঝে মাঝে মনে হয় যে ছাত্র সমন্বয়করা একটা অসাধারণ কাজ করেছেন, কোনো ভুল নেই, এবং যেটা আমরা করতে পারিনি শেষ পর্যন্ত। মানে লড়াইটা 15 বছর ধরে করেছি লাগাতার, কিন্তু ফিনিশিংটা, ফাইনাল গোলটা করতে পারিনি, সেটা করতে পেরেছে। সেই জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। কিন্তু তারপরে মনে হয়েছে যে তারপর থেকেই তাদেরকে কীরকম যেন একটা অস্থির চিত্ততার মধ্যে মনে হচ্ছে। এটা বলছে এই জন্যে যে তারাই পরে বলছেন আমাদেরকে বিপ্লবী সরকার করা দরকার ছিল, আমরা বুঝি নাই, আমাদের ওইটাতে যেতে হবে, আবার এটা একটা বিপ্লবী ঘটাতে হবে। মানে এমনভাবে বলছেন যে তারা বর্তমানে যা আছে অনেক কিছু আসলে অস্পষ্ট। হ্যাঁ, মানে এটা সন্তুষ্ট নন তারা, তারা একটা কিছু চান, সেটা আবার ক্লিয়ার করতে পারছেন না। তাহলে এই ঘোষণা, আপনিও যেটা বলছেন যে ঘোষণাপত্র মানে
পরেই আসলে বোঝা যাবে আসলে হ্যাঁ, সেটা কি ছাড়া কি তো চাইছেন তারা, কি অবশ্যই নিশ্চয়ই কিছু আলোচনা বিষয় স্পষ্ট হবে। একটু complete করাই যাবে না। জি, এটিও তাজ রহমান, আপনি কি বলবেন যে আসলেই কি বিভাজন বাড়াচ্ছে, বা আমরা যেটি বলছি বারবারই মেরুকরণ, এবং আব্দুল সালামও যেটি বলেন যে ঐক্যমতের কথা রাজনৈতিক দলগুলো, সেখানে কি আরো এক ধরনের অস্থিরতা তৈরি করবে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহযোগ্য আলোচক মান্না ভাই, সালাম ভাই, দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। একটা কথা খুব আমার লেগেছে, যেটা বলা হলো সংবিধানকে কবর দেওয়া হবে। মান্না ভাই, সালাম ভাই দুজন বলেছেন যে দাম করে আপনারা সংবিধানকে কবর দিয়ে ফেলবেন। 53 বছরে এই সংবিধানের কাটাছেড়া করা হোক, সংশোধনী তো মেজরিটি হয়েছে 17 অ্যামেন্ডমেন্ট পর্যন্ত, আরও অ্যামেন্ডমেন্ট করা যাবে। আপনি সম্পূর্ণটা সংবিধান কবর দেওয়ার জন্য, ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য ম্যান্ডেট কি বৈষম্য বিরোধী ছাত্ররা নিয়েছেন জনগণের কাছ থেকে? সেটা তো নেন নাই। আপনি আগে ম্যান্ডেট নেন, পাবলিক ম্যান্ডেট দেখ আপনাকে যে আমরা দিলাম ম্যান্ডেট, সংবিধানটা আপনারা ছুঁড়ে ফেলে দেন, কবর দিয়ে দেন। আপনারা আন্দোলন করেছেন, আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সবই আছে আপনাদের প্রতি। মান্না ভাই বলেছেন, সালাম ভাই বলেছেন, আমিও বলছি, আমাদের আছে। কিন্তু আপনারা এমন কথা বলবেন না যে জাতিকে অপমান করা, রাজনৈতিক দলগুলোকে অপমান করা। এইটার মধ্যে থেকেই কিন্তু আমরা এই দেশ এখনো চলছে, এই সরকার চলছে। সংবিধান কিছু আপনার হাইব্রিড, এই সংবিধানের আলোকেই তো এই সরকার আছে, অন্তর্বর্তী সরকার। সার্জিস আলম আবার বলেছেন আগামী 2 মাসে অনেকগুলো দল আসবে। সার্জিস আলম কি চিফ অ্যাডভাইজার? উনি একটি ব্যক্তি, ওনার বক্তব্য থাকতে পারে, ওনার দল আসতে পারে। অনেকগুলো দল আসুক, অসুবিধা তো নাই। বাংলাদেশের রাজনৈতিক দল করার আপনার আমার সবার সাংবিধানিক অধিকার আছে, করেন, অসুবিধা নাই, আমরা না করতে বলছি না। কিন্তু আপনি রাজনৈতিক দল করবেন, আবার সরকারের সহযোগিতা নেবেন, সমস্ত পুলিশ আপনাকে স্যালুট দিবে, আর রাজনৈতিক দল করবেন, সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন। শোনেন, এই ফেসিবাসের জন্য আওয়ামী লীগই কিন্তু এদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়েছে, একা কেউ সরায় নাই। এটা সম্মিলিত প্রচেষ্টা, লিডিং দিয়েছেন কেউ। মান্না ভাই বলেছেন 11 জনের টিমের মধ্যে একজন স্কোর করেছেন, সেটাই হয়েছে। সবার ছিল অংশগ্রহণ, কেউ দূর থেকে করেছে, কেউ কলম দিয়ে করেছে, কেউ মনসম্মতি দিয়েছে, কেউ রাস্তায় নেমে করেছে। সেই আন্দোলন করে একটা সরকারকে সরানোর পরে এখন যে পর্যায়ে দেশ যাচ্ছে, টোটালি ডিভাইড হয়ে যাবে 31 তারিখের পরে। আজকে থেকে ডিভাইডেশন শুরু হয়ে গেছে। বিএনপি তো বক্তব্য দিয়েছে, মান্না ভাই দিচ্ছেন, আমাদের দল থেকে বক্তব্য আসবে। আপনি এমন কোনো কাজ করেন না যে রাজনীতিতে আর বিভাজন তৈরি হয়ে যায়। এই বিভাজনটা তৈরি হলে কি হবে? দেশ অস্থির হবে, দেশের অর্থনীতি কেমনি ভঙ্গুর অবস্থায় আছে, দেশের আইন শৃঙ্খলা এমনিই নাই, রাস্তায় পুলিশ নাই, ট্রাফিক কন্ট্রোল করার মতো লোক নাই, কে যার ইচ্ছা তার ইচ্ছা দখল করে নিচ্ছে। আপনি এইগুলো এখন আমাদের ফিক্স করার প্রয়োজন ছিল। জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলো সব এক হওয়ার কথা ছিল। আপনারা জোর করে চিফ অ্যাডভাইজারে বলতেছেন জাতীয় পার্টিকে আপনারা নিতে পারবেন না, রাজনৈতিক দল বলছে না, বড় বড় দলরা, আপনারা একটা বড় একটা পোর্শনের বাইরে রাখছেন। আপনি ঐক্য কীভাবে করবেন? আমরা তো 3 জন এক আছি, কথাই বলছি, আলোচনা করছি আমরা। আপনারা মধ্যখান থেকে এসে আমাদের রাজনীতিতে আরেকটা বিভাজনের রেখা তৈরি করার চেষ্টা করছেন। এটা যদি তৈরি করা হয়, এই দেশের জন্য ক্ষতি হবে। ওনাদেরকেও মনে রাখতে হবে, চিরদিন রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রের ক্ষমতায় পাওয়ার ব্যবহার বলয় থাকা, ব্যবহার করা সবসময় এক দাসে যায় না। সুতরাং মাথায় রাখতে হবে, আজকে আছেন আপনি পাওয়ার বলয়ে, কালকে পাওয়ার বলে নাও থাকতে পারে। এমন কিছু করবেন না মানুষ যেন আপনাদেরকে আবার সেই ফ্যাসিস্টের মতো স্মরণ করতে হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। 3 জনের কাছ থেকে নিশ্চয়ই আরো শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি ঘোষণাপত্রে নতুন মেরুকরণ, এই শিরোনামে। আবারও স্বাগত 3 জনকে। আমি আব্দুল সালাম আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে যে নতুন রাজনৈতিক দল আসছে এবং নতুন রাজনৈতিক দলকে আসলে নতুন রাজনীতির সূচনা কিনা সেই ব্যাপারে কি বলবেন, এবং পুরনো রাজনৈতিক দল হিসেবে আপনার কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা? নতুন রাজনৈতিক দলকে আমরা সবসময় ওয়েলকাম করি, কিন্তু বিষয়টা হলো যে গত 15 বছর এবং এর আগের 2 বছর, এই 17 বছরে দেশটাকে বিরাজনীতিকরণ করা হয়েছে। আর বিরাজনীতিকরণ করতে যেয়ে গণতন্ত্রকে খেয়ে ফেলছে, এবং গণতন্ত্রকে খেয়ে ফেলে দেশে একটা বর্বরতার, চরম বর্বরতার দিকে, যেটা আয়নাঘর সহ বিভিন্ন কিছু শুনছেন, গুম খুন, এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যেটা দেশে কোনো সভ্য কোনো কিছু ছিল না। তো কাজেই সেটা থেকে মানুষ পরিত্রাণের জন্যই কিন্তু শেখ হাসিনাকে খেদাইছে। যারা আজকে বলে যে ভোটের জন্য কি এই পরিবর্তন হয়েছিল, ভোটের জন্যই পরিবর্তন হয়েছে, কারণ ভোটটাই হলো মানুষের রাইট।
কাদের ভোটের রাইট ছিল না গত 15 বছর, তার মালিকানা ছিনতাই হয়ে গেছিল। এই দেশটা কি জনগণের, না এই দেশটা আওয়ামী পরিবারের? আজকে আধিপত্যবাদী কোনো রাষ্ট্রের আমাদের দেশের উপর খবর দখল করে আছে? সেটাই ছিল প্রশ্ন। কাজে সেখান থেকে মানুষ মুক্তি লাভের জন্যই কিন্তু ওই শেখ হাসিনাকে তাড়াইছে, ওই গণভবনের ইট পর্যন্ত খুলে নিয়ে এসেছে। কাজে সেটা ভোটের জন্যই, এবং সেই ভোটটাই দরকার। যারা ওইটা বলেন তারা যে কথাটা বলেন ওইটাই রাইট না, এটাই রাইট যে ভোটের জন্যই হয়েছে। তো কাজে এখন যেটা বলবো যে এইরকম একটা পর্যায় থেকে দেশটা আজকে গণতন্ত্রের দিকে, উত্তরণের দিকে যাচ্ছে। এই সময় এমন কোনো অস্থিরতা যদি কেউ আনে তাহলে দেশের জন্য সেটা মঙ্গল হবে না। আবার আরেকটা হলো যে আমরা যেটা চাই, কোন অবস্থাতেই এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট ব্যর্থ হোক, এটা আমরা চাই না। কারণ এই সরকার যদি ব্যর্থ হয়ে যায়, দেশটা আরেকটা অন্ধকারের দিকে চলে যায়। সেই প্রসঙ্গেই কেউ নতুন ষড়যন্ত্র আটতেছে কিনা দেশটাকে আবার পিছিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ১-১১-র আশঙ্কা অনেকে করছেন। কারণ এটা তো আমরা দেখছি, এই ১-১১-র আগে কারা ছিল ক্ষমতায়? সেই সময় এই কেয়ারটেকার গভর্নমেন্টে কারা ছিল? এই ধরনের বুদ্ধিজীবীরাই তো ছিল, বুদ্ধিজীবীরাই ছিল, রাজনীতিবিদরা তো ছিল না। সেই সরকার ব্যর্থ করলো কারা করলো? সেই সরকার ব্যর্থ করার জন্য তো ওই যে আধিপত্যবাদী শক্তির তারাই তো সেই সময় আওয়ামী লীগের মতো দলকে বাছাই করে লগি বৈঠা দিয়ে মানুষ মাইরা এমন একটা অবস্থা সৃষ্টি করলো যে সেই সময় ১-১১ ঘটলো। কাজে এখনও সেই ধরনের ষড়যন্ত্র চলছে কিনা, এটা আজকে রাজনীতিবিদ হিসাবে বা দেশের একটা মুক্তিযোদ্ধা হিসাবে আমি শঙ্কিত। এর জন্যই বলবো যে এখন এদিকে ঠেলে না দিয়ে, ইউনূস সাহেবের একটা ভাবমূর্তি আছে, তার গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। ওনাকে বলবো যে এই সমস্ত কারো কথা না শুনে উনি অতি দ্রুত সকল রাজনৈতিক দলকে নিয়ে, ওই যে শুধু কথা শোনা না, একেবারে স্পেসিফাইড যে কি করতে চায়, রাজনৈতিক দলগুলো কি চায়, ওনারা কি চায়। এবং সেটা এখানে যদি কেউ মনে করে যে মুরব্বিলেস দেশ হয়ে গেছে, যে যা ইচ্ছা তাই করতে পারবে, নো। আজকে এই সরকার যারা আছে, এই সরকারও বুঝতে হবে যে তার একটা লিমিটেশন আছে। এই লিমিটেশনের বাইরে যাওয়ার মতো ক্ষমতাও কেউ জনগণ তাকে দেয় নাই। তো কাজে এইটার জন্যই বলবো যে আজকে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে ইমিডিয়েট আজকে সরকার প্রধান বসে যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা রোডম্যাপ দেখ। যদি রোডম্যাপ না দেয় তাইলে বোঝা যাবে যে একটা দেশটাকে তারা অন্ধকারে রেখে এখানে অন্য কোনো কিছু হতে চাচ্ছে। জি, মাহমুদুর রহমান মান্না, যেটি হচ্ছে যে যেভাবে আসলে আমরা অস্থিরতা দেখছি, অনাস্থা দেখছি কারো প্রতি নিজেদের মধ্যে, বা নতুন দলের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমার আপনার কাছে দুটি প্রশ্ন থাকবে। একটি হচ্ছে যে ১-১১-র সংখ্যা, একই প্রশ্ন থাকবে যে ১-১১-র সংখ্যা কি আপনার মধ্যে রয়েছে কিনা সেটি ভাবছেন কি, এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক যেটি বারবার বলা হচ্ছে, সেটি আসলে আয়োজন করা যাবে কিনা সামনের দিনে? নির্বাচন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে আসলে আমরা যাচ্ছি কিনা বা আয়োজন করা যাবে কিনা, সেই পরিবেশ কতটা তৈরি হচ্ছে? যদি আপনি মনে করেন যে এটা ১-১১-র দিকে যাচ্ছে, তাহলে নির্বাচনের দিকে যাচ্ছে না। আগে আপনাকে বুঝতে হবে সেদিকে যাচ্ছে কিনা। আমার কাছে কিন্তু থার্ড কোনো অপশন নেই। একটা ইলেকশন হতে হবে, আর যদি না হয় সরকার ব্যর্থ হয় তাহলে মার্শাল ল আসবে দেশে। এর বাইরে কিছু অপশন দেখি না আমি। এখন ধরেন মার্শাল প্রশ্ন যদি আমি বলি, তাহলে আমার এরকম মনে হয় না যে একটা শক্তি ওত পেতে আছে, থাবা দিয়ে নিয়ে ফেলবে। কারণ সেই শক্তির এরকম নেবার সুযোগ তো 5 তারিখেই ছিল আগস্টে। আমি দেখেছি যে নেয়নি তারা। আমি একদম ঠিক অ্যান্ড থিন থাকতে পারিনি, কারণ ক্যান্টনমেন্টে যেরকম করে উনি সেনাপ্রধান সব রাজনৈতিক দলকে ডেকে কথাবার্তা বললেন, ওইটাতে আমি যেতে পারি রাস্তায় ভিড়ের কারণে। কিন্তু পরে শুনেছি উনি নিজেই বরঞ্চ উদ্যোগ নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন। এখন কি করতে চাই, শেখ হাসিনা চলে যেতে হবে, এই আমাদের পজিশন হবে, আপনারা বলেন কীভাবে করবেন। তখন যেহেতু নেননি, এখন তারপরে এই 4 মাস ধরে পরিকল্পনা ভাসছেন যে কেমনে করে নেবেন। এই জায়গা সাইকোলজিক্যালি বিশ্বাস করতে আমার ইচ্ছা হয় না। অনেকেই হয়তো আবার এই বক্তব্যকে খুব বেশি রাজনীতিভাবে গ্রহণ করবেন না, বলবেন রাজনীতি আরও সতর্কতা দাবি করে, আরও অ্যানালিটিক্যাল থাকার দরকার, ভালো করে চোখ কান খোলা রাখা দরকার। কিন্তু আমি মনে করি, যেমন ধরেন আমি মনে করি যে ডক্টর ইউনূস ক্ষমতা প্রলম্বিত করতে চান, এরকম কোনো তৎপরতা করছেন না। মেবি উনি ভুল করছেন, মেবি উনি পারছেন না,
মেবি তার অভিজ্ঞতার অভাব আছে, সেটা একটা কথা। ঠিক একইভাবে আমি বলছি যে একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, মানে এখানে ধরেন যে থার্ড ফোর্স হিসেবে আমি আর্মি যদি বলি তারা আলাদাই আছে, কিন্তু বাকি যারা আছি আমরা পলিটিক্যাল ফিল্ডে অথবা সোশ্যাল ফিল্ডে, তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করলাম যে ইন্টারভেনশন ছাড়া কোনো পথ নেই, আর কোনো পথ থাকলো না। এরকম তো 1/11 হয়েছিল, এইরকম হবে যে আমি সেটা চাই না। এবং ওই জায়গাতে আমার একটা শঙ্কা আছে, এই যে ছাত্র বন্ধুরা যেগুলো করছেন তারা কতখানি বুঝে করছেন, তারা কনসিকুয়েন্সটা বুঝে করছেন কিনা, কোন কথার কোন অ্যাকশন হতে পারে, কোন অ্যাকশনের কোন রিয়াকশন হতে পারে, কোথায় গিয়ে লাগতে পারে, সেটা এতখানি বুঝে করছেন কিনা। তবে এই ব্যাপারে স্পষ্ট করে বলা যাবে যখন তারা বলবেন। সেই অর্থে আমি অহেতুক একটা মানে জল্পনা কল্পনার মধ্যে যেতে চাই না, যেটা আমাকে বেশি নিরুৎসাহিত করতে পারে, জনগণের উদ্যমকে নষ্ট করে দিতে পারে। আমি মনে করি যেরকম করে গভর্নমেন্ট, আমি খুবই এটাকে ব্রিলিয়েন্ট মনে করি যে সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার দুই তথ্য উপদেষ্টা বা প্রেস সেক্রেটারি খুব ক্যাটেগরিক্যালি বলেছেন সরকারের সাথে কোনো সম্পর্ক নেই। এটা খুবই ভালো কাজ করেছে তারা, কারণ এইটা যদি না করতো তাহলে সরকারকেও কাট করে দাঁড়াতে হতো। তোমরা কি করলে, এটা তো তোমাদের সাথেই ছিল, তুমি তো বলেছো এরাই তোমাকে প্রধান উপদেষ্টা নিয়োগ করেছে, এগুলো হতো। সেই জায়গাটাও ক্লিয়ার হয়েছে। আমি প্রথম আশা করব, এখনও হাতে অন্তত 2 দিন আছে, 2 দিন 2 রাত, সব মহল ভাবুক, এবং যারা এরকম করে ঘোষণা দেওয়ার কথা বলছেন তারাও ভাবুক কি ঘোষণা তারা দিতে চান। একটা ঐতিহাসিক ঘোষণা যেটা সমগ্র জাতিকে জাগিয়ে দেবে, এইরকম কোনো পরিস্থিতি আমি দেখি না। বা জাতিকে এক ছাতার নিচে আনতে এক পারে। করবার কথা তো আসছেই না, তারা তো একটা দিকে আক্রমণই করছেন, ফলে এক করার চেষ্টা করছেন তারা। এরকম হতে পারে যে আমি একটা হিডেন এনিমি, বাকি অন্যরাও দেখতে পাইনি, আমি দেখালাম, সবাই বুঝলো, বুঝে এক হয়ে গেল, এইরকম সুযোগ আমি দেখছি না। ফলে আমি চাইব তাদের কাছে খুবই বিচক্ষণতার সাথে, বিবেচনার সাথে, তাদের বয়স কম বলে আমরা অনেক কিছু কনসিডার করছি, কিন্তু বয়স তো একেবারে কম না, অ্যাভারেজ বয়স তো তাদের 24-25 হবে। সম্রাট একবার 14 বয়সে ভারতের সিংহাসনে বসছিলেন, আর এরা তো 24 বছর বয়সে উপদেষ্টা হয়েছে। জুলফিকার আলী ভুট্টো 32 বছর বয়সে ফরেন মিনিস্টার হয়েছিলেন এবং রেগুলার গভর্নমেন্টের। তো আমি বলছি এদের বোঝার ক্ষমতা নেই তা না, তাদের বোঝার চেষ্টা থাকতে হবে। আর তার পাশাপাশি বাকি যারা অংশী, পলিটিক্যাল পার্টি, সোশ্যাল ফোর্সেস, তাদের কাছে বলবো চোখ কান খোলা রাখেন। আমরা কোনোভাবেই দেশকে একটা অনিশ্চয়তার দিকে, অনির্দিষ্ট গন্তব্যের দিকে অস্থিতিশীলতার দিকে আসলে আমরা সজাগ থাকতে হবে আমাদেরকে। জি, আমি একটু যেতে চাই এটি তাজ রহমান, যেটি হচ্ছে যে যেভাবে চলছে সেভাবে চললে কি আসলে একটি অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো কিনা? এই ফোর্সটা যারা এখন না আছে, যারা সংবিধানের কবর রচনা করবো, এরা যদি ক্ষমতার বলয় থেকে কোনো নির্বাচন দেওয়ার চেষ্টা করে, রাজনৈতিক দল সৃষ্টি করে আর সরকারের সহযোগিতা থাকে, তাহলে সেই নির্বাচন কি করে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে? আপনি অক্ষর কথা বলছেন, অক্ষর ফাটল তো অলরেডি আজকে তৈরি হয়ে গেছে। তারা যখন বলেছে কবর রচনা হবে সংবিধানের, বাংলাদেশের সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট পার্টি বিএনপি তো তার স্টেটমেন্ট দিয়েছে। বিএনপি কি মানবেই সংবিধান সম্পূর্ণরূপে বাদ দেওয়া? জিয়াউর রহমানের সমস্ত ক্ষমতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতা এখান থেকে চলে যাবে। বেগম খালেদা জিয়ার 10 বছর রাষ্ট্র ক্ষমতার যে প্রধানমন্ত্রী ছিলেন সেই ইতিহাস বাতিল হয়ে যাবে। বিএনপি সেটা মেনে নিবে না বলেই তো আজকে স্টেটমেন্ট দিয়েছেন। এরশাদ সাহেবের সব বাতিল হয়ে যাবে। আওয়ামী লীগে যা করে গেছে, আকাম কুকাম সব বাতিল করছেন। আপনি একটা দলের জন্য বাকি সবাইকে কেন আপনি সংবিধান থেকে চুড়ে মুছে ফেলে দেবেন? এটা তো জাতিকে ঐক্য করবে না। এবং যেটি বলা হচ্ছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তোলা হবে এই ঘোষণাপত্র দিয়ে। না, আওয়ামী লীগকে কেন আনছেন? সংবিধানকে আওয়ামী লীগ শুধু ওন করে নাকি? আমি তো আপনাকে বললাম এই সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জড়িত, বিএনপি জড়িত, মান্না ভাই জড়িত, আমি জড়িত, আপনি জড়িত। এখানে আওয়ামী লীগ দিয়ে সংবিধান তো আপনি বিচার করতে পারবেন না। এই দেশটা তো শুধু একটা কোনো ব্যক্তির, আওয়ামী লীগ শুধু আমাদের বলতো। মুক্তিযুদ্ধকে তারা তাদের ওন করা শুরু করে দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের শুধু আওয়ামী লীগের, বিএনপির অন্য দলের মুক্তিযোদ্ধা নাই? মুক্তিযুদ্ধটা দেশের একটা স্বাধীনতার যুদ্ধ। এখানে আওয়ামী লীগ কেন এটাকে তাদের নিজস্ব করার চিন্তা করেছে? আজকে যেটা বৈষম্য বিরোধী ছাত্ররা করছে, যে আন্দোলনটা আমরা করেছি, এই একই ফ্যাসিস্ট স্টাইলে আওয়ামী লীগ করেছিল, করে সমস্ত রাজনৈতিক দলকে। যুদ্ধটা আমরাই করেছি। যুদ্ধ একা তো করে নাই, সালাম ভাই তো যুদ্ধ করেছে, মান্না ভাইরা ছিল, বাংলাদেশের ভেটারান পলিটিশিয়ান, রাজনীতিবিদদের এরা, যাদের পাশে বসে আমি আজকে কথা বলছি। আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, ম্যান্ডেট নিয়েছেন পাবলিকের কাছ থেকে, নেন নাই তো। এতে হবে কি, মান্না ভাই যেটা বললো যে আমরা এটা ফেয়ার করতে চাই না, আমিও চাই না যে থার্ড ফ্রন্ট আসার জন্য
5 মাস আগে নেয় নাই তারা, 5 মাসে যদি অবস্থা তৈরি করি, আরও 3 মাসে যদি আমরা এমন একটা জায়গায় যাওয়ার রাস্তা তৈরি করি, পলিটিক্যাল পার্টিসগুলো রাস্তায় নেমে যায়, তখন কি হবে? দেশের একটা সংঘাতে পরিস্থিতি তৈরি হবে। সংঘাত এড়াতে তখন কি করবে? তার ফোর্স, তারা বলবে উই আর টেকিং দ্য পাওয়ার। এটা আমরা চাই না। কিন্তু আমাদের ভাই যারা আছেন ওনাদের বুঝতে হবে ওভারনাইট পলিটিশিয়ান তৈরি হয় না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে একদিনে রাজনীতিবিদ তৈরি হয় না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে আমাদের এই বিজ্ঞ পলিটিশিয়ানদের সামনে বলছি, রাজনীতিবিদ তৈরি হইতে একটা সময় লাগে। একটা রাস্তা থেকে তৈরি হওয়া, আন্দোলন থেকে তৈরি, প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিবিদ তৈরি হয়। মান্না ভাইয়ের কত 50-এর উপরে রিয়ের রাজনীতি, কত আমার 50-60-এর উপরে ওনাদের। আমার নিজেরই 35 ইয়ার্স পলিটিক্সে। আপনি কালকে আসলেন, একদিন 1 বছর রাজনীতিবিদ হয়ে যাবেন। বাকি সব সিনিয়রদের বলবেন এদের আর হবে না, নতুন লাগবে, নতুনদের প্রয়োজন আছে। সিনিয়রদের সাথে নিয়ে নতুনরা এগোতে হবে। বাদ দিয়ে গুড়িতে কেটে দিয়ে আপনি গাছের ডাল দিয়ে আপনি এই গাছ টিকে পারবেন না। আপনাকে মাথায় রাখতে হবে রাজনীতিবিদ থেকে রাখে আইডিয়া নিয়ে। পলিটিশিয়ান পৃথিবীর সব দেশে রাজনীতিবিদ কেন? তাহলে সব আমলারা হয়ে যেত রাজনীতিবিদ কেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জনগণ নির্বাচিত করছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পলিটিক্স তো শুরু হয়েছে এই জায়গা থেকেই। যারা রাজনীতি নিয়ে চর্চা করে, আলোচনা করে, বিজ্ঞতা অর্জন করে, তাদের কাছ থেকে নিয়ে আপনি আস্তে আস্তে করতে হবে। অসম্মান করেন না পলিটিশিয়ানদের, অসম্মান করেন না। সব পলিটিশিয়ান এই দেশের যে খারাপ তা তো হতে পারে না। একজনের ভুলের জন্য বাকি সবাইকে আপনি এক পাল্লায় মাপবেন, সেটাও হতে পারে না। আপনি সম্মান করেন, রাজনীতিবিদদের আইডিয়া নেন, কথা বলেন, আলোচনার টেবিলে সব কিছু সমাধান হয়। উগ্রতা, অন্য রাজনৈতিক দলের প্রতি আপনার প্রতিহিংসা থেকে যদি কোনো কিছু হয়, দেশ একটা অস্থিতিশীলতার দিকে নির্ঘাত আপনার 31 তারিখের পরে যাবে। আমি মান্না ভাই সূত্র ধরে বলে 2 দিন আছে, ওনারা আরও চিন্তা করা উচিত, কি ডিক্লেয়ার দিবে চিন্তা করা উচিত, যেটাতে দেশ ডিভাইড না হয়, দেশে কোনো অস্থিতিশীলতা তৈরি না হয়। আমরা এটাই চাই, এটাই আমরা সবার চাওয়া উচিত, আমরা চাচ্ছিও সেটা। জি, নিশ্চয়ই আরও আলোচনা হবে। একটা বিরতির সময় হয়ে গেছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজকে আমরা আলোচনা করছি ঘোষণাপত্রের নতুন মেরুকরণ এই শিরোনামে। আমি মাহমুদুর রহমান মান্না এবার আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে একটা নিঃসন্দেহে 24-এর গণ অভ্যুত্থান একটি বিশাল আন্দোলন এবং সব শ্রেণী পেশার মানুষ এতে অংশ নিয়েছে। যদিও শিক্ষার্থীরা একটি নেতৃত্ব দিয়েছে, কিন্তু সব শ্রেণী পেশার মানুষকে আমরা দেখেছি এতে সম্পৃক্ত হতে। কিন্তু আন্দোলন মানে 5ই আগস্টের পর থেকে আমরা যেন দেখছি যে আওয়ামী লীগকে অপসারণের কথা বলা হচ্ছে, অপ্রাসঙ্গিক করার কথা বলা হচ্ছে। মানে একটি আন্দোলন, গণ অভ্যুত্থানকে আমরা করেছিলাম কি আসলে একটি আওয়ামী লীগকে অপসারণ করতেই কিনা, নাকি আমরা একটি আসলে বৈষম্যহীন একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে যাত্রা করবো ভেবেছিলাম? সেই জায়গাগুলো আসলে কতটা স্পষ্ট হলো এই 5 মাসে? নিশ্চিতভাবেই স্লোগানই তো উঠেছিল নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ মানে বৈষম্যহীন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ। এগুলো নিয়ে কোনো বিতর্ক আছে বিতা বলি করি না। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নটা কেন আসছে, যেরকম করে শেখ হাসিনা পালিয়ে গেছেন, পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে যে তৎপরতা তিনি শুরু করেছেন, মানুষ একেবারে খুবই স্পষ্ট হয়েছে যে গত 15 বছরে তাদের কৃত যত অপরাধ, তার জন্য ন্যূনতম কোনো অনুশোচনা, অনুতাপ তাদের মধ্যে নাই। বরঞ্চ যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে সামগ্রিকভাবে বিপর্যস্ত করা, পরাজিত করবার জন্য যা যা করা দরকার সেটা করছে। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা সবাই চাই, কিন্তু এও সত্য যে এই গত 53 বছরে ভারত খুব বন্ধুর মতো আচরণ করেনি। তারা এইবারও শেখ হাসিনার সরকার হোক অথবা আওয়ামী লীগের অধিষ্ঠানকে আবার পুনরায় তার জন্য কাজ করছে। ফলে কমন একটা সেন্টিমেন্ট হয়ে গেছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগকে ব্র্যাকেট করে। এই যে যখন বলছে যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তুলব, আমি কিন্তু এই কথার মধ্যে কোনো দোষ দেখি না। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া উচিত। এবং যেরকম করে তারা বলেছে, যেমন নাজি বাহিনীকে অপ্রাসঙ্গিক করা হয়েছে, যেমন হিটলারের পার্টিকে অপ্রাসঙ্গিক করা হয়েছে, পুরো জার্মানিতে এখন কোনো জায়গাতে আপনি একটা ওপেন জায়গাতে হিটলারের প্রশংসা করে কথা বলতে পারবেন, হিটলারের নামও রাখা যায় না। হ্যাঁ, সেই তো, কোনো জায়গায় আপনি প্রশংসা করেও কথা বলতে পারবেন না একটা রেস্টুরেন্টের মধ্যেও। আমি মনে করি এগুলো সবই যৌক্তিক, কারণ কিছু কিছু বিষয় আছে মানুষের মধ্যে তো প্রতিহিংসা, ঘৃণা, বিদ্বেষ, এগুলো আক্রোশ এগুলো থাকেই, যায় না, মানুষের রিপুর মধ্যেই তো আছে। সেই কারণে এখন যে তারা এই কথা বলছেন, আমি মনে করছি সেটা ঠিক বলছেন, কিন্তু সেটা রাগ দেখিয়ে নয়, সেটা গায়ের জোরে নয়। এই জায়গাটা আমি প্রায় প্রথম থেকে বলছি, এখনও বলছি, ট্রানজিশন টু ডেমোক্রেসি ফ্রম ফ্যাসিজম কোন পথে? ডেমোক্রেটিক ওয়েতে নাকি কোয়ার্সিভ পথে? নিশ্চয়ই গণতান্ত্রিক পথে সবাই বলবে, কিন্তু গণতান্ত্রিক পথে মানে আমেরিকা তারা সব অধিকার দিয়ে দেবো, কিছুই হবে না। যেরকম করে স্বাগত ভাই প্রথম দিকে বলেছিলেন যে না, তাদেরকে তো ব্যান করি, সভা সমাবেশ করতে তো মানা করা হয়নি, 15ই আগস্টে সমাবেশ বার করলেই বিষয়টা কি হতো?
যেরকম করে গুমের রিপোর্ট বেরিয়েছে, যে নৃশংসতা ওটার মধ্যে আছে, তারপরে তারই সবচেয়ে বড় আসামি শেখ হাসিনা ভোটে দাঁড়িয়ে তার পক্ষে বক্তৃতা করবেন, জাতির উদ্দেশ্যে বক্তৃতা নাও দিতে পারলে ওই অনলাইন বক্তৃতা দেবেন, মানুষ দিতে পারবে না। তো ওটা একটা উত্তেজনা তৈরি করবে বলেই ওরকম ক্ষেত্রে যেরকম করে মানে ওই মুসলিম পার্টি, হিটলারের পার্টি ব্যান করা হয়েছিল, এইখানে এই দাবি উঠেছে। আমি এটার উপর কোনো মত বলছি না এখন, বিকজ এটা আমার সাবজেক্ট নয়, কিন্তু কোনো সময় আসলে নিশ্চয়ই বলবো। কিন্তু আমি এটা মনে করি এই দাবি ওঠার মধ্যে কোনো অন্যায় নেই, এবং এই জন্যে এটাকে একটা ভুল জায়গায় আমাদেরকে পরিচালিত করার দরকার নেই। বরঞ্চ তাদের কৃত অপরাধের শাস্তি, যেমন দেখলাম যে অ্যাটর্নি জেনারেল বললেন, চিফ প্রসিকিউটর বললেন, এবং আইন উপদেষ্টাও বলেছেন যে 1 বছরের মধ্যে এটা সাজা দিয়ে দেওয়া যাবে। এই সাজাগুলো দিয়ে দেন, তারপরে দেখেন কি পরিস্থিতি দাঁড়ায়। একটু স্লো যাওয়া ভালো, ধীর স্থির হবে। জি, আব্দুল সালাম, একটা অভিযোগ আছে যে কিংস পার্টিগুলো বা যে নতুন দলগুলোর কথা বলা হচ্ছে, গোয়েন্দা সংস্থার এক ধরনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আপনারাও কি আসলে তাই মনে করেন বা এগুলো আসলে বিশ্বাস করেন কিনা? যেটা বুঝি যে আসলে যেটা মান্না ভাই যে শেষে যে কথাগুলো, সেটা আমি একমত যে স্বাভাবিকভাবে আজকের আওয়ামী লীগের প্রসঙ্গ এনে আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার এখানে কোনো সুযোগ নাই। আর আরেকটা হলো যে জনগণ, আমি যেটা পরিষ্কার বলি, আমি সবসময় বলি যে 75-এর পর থেকে কিন্তু অ্যাবসলিউটলি জনগণ কখনো আওয়ামী লীগকে ক্ষমতায় আনে নাই। সেগুলো মনে করেন আমরা যে রাজনৈতিক শক্তি নিজেদের ভুলের কারণে হোক বা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, কাজে ওই ব্যাপারটা পরিষ্কার। কিন্তু এইটাকে বলতে যে পরিস্থিতিটাকে ঘোলাটে করে আবার সেই ধরনের একটা সুযোগ আমরা করে দেই কিনা, সন্দেহটা হলো সেটা। আর আপনি কিংস পার্টি বলেন, নতুন পার্টি বলেন, 100 পার্টি, ভাই আমি এই ব্যাপারে কোনো আমার হেডেক নাই। 100 পার্টি না 200 পার্টি না, ওই সরকারে বসে খালি সরকার মদত না দিলেই হয়। এখানে একটা কথা পরিষ্কার যে অবাধ সুষ্ঠু নির্বাচন বলেন বা আজকে এই যে ছাত্ররা যে কথা বলতেছে, এতে দেশ অস্থিরতা হবে কিনা, অ্যাবসলিউটলি ইজ ডিপেন্ড অন ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যদি কোনো রং কিছুর পার্ট না হয়, তাহলে কেউ কিছু করতে পারবে না, পরিষ্কার। এই গভর্নমেন্ট যদি এটার পার্ট না হয়। আরেকটা হলো আপনি নির্বাচনের কথাও বলছেন, সেই নির্বাচনের বেলাও বলি এখন যে পরিস্থিতি আছে, পিপুলসদের মধ্যে যে আগ্রহ আছে, এটা অবশ্যই এই সরকার যদি সেটা পার্ট না হয়, সরকার যদি ফেয়ার থাকে, যেটা আমরা বারবার বলছি যে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকার দরকার। তো ইউনূস সাহেব তার প্রধানমন্ত্রী হতে চাবে না, কাজে সে যদি কোনো দলকে প্যাট্রোনাইজ করতে না চায়, তাহলে তো অবশ্যই নির্বাচন সম্ভব, কোনোভাবে এটা অসম্ভবের কোনো কারণ নাই। তো এই বিষয়ে সব কিছু ডিপেন্ড করে এইটার উপরে। আর যেটা বলছি, ষড়যন্ত্রটা দীর্ঘদিন চলতেছে। ষড়যন্ত্রটা হলো রাজনীতিকে নিয়ে, ষড়যন্ত্রটা হলো গণতন্ত্রকে নিয়ে। কারণ গণতন্ত্র যদি না থাকে, রাজনীতি থাকবে না, তখনই কিন্তু আমার স্বাধীনতাটা অনিশ্চয়তার দিকে যাবে। তখন কিন্তু স্বাধীনতা অনিশ্চয়তার দিকে যাবে, এটা কিন্তু পরিষ্কার। এবং আমরা তো আজকে একদিনে বড় হয় নাই, এই দেশের জন্য যুদ্ধ করছি, সেই সময় থেকে আন্দোলন করতেছি গণতন্ত্রের জন্য। আমাদের চোখের সামনে, আমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে, এই যে অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, যুদ্ধ বলেন, আমাদের মধ্য দিয়ে হয়েছে, আমরাই করছি। কাজে সেই অভিজ্ঞতা তো আমাদের কম হয়নি, আমরা দেখলেই বুঝি যে কোনটা কি কারণে কে বলতেছে। তো এই দেশটাকে আল্লাহর হস্তে আর যাতে সেই ষড়যন্ত্রের দিকে ঠেলে না দেওয়া যায়, ঠেলে না দেওয়া যায়, সেটার জন্য আজকের এই শেখ হাসিনার বেডরুমের চাদর পর্যন্ত জনগণ নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? অর্থাৎ ক্ষোভ, আক্রোশ। তো সে আওয়ামী লীগরা কেউ নেওয়া ভয় নাই, ভয় হইল যে আমাদের আবার চলতি ভুলের কারণে আবার আওয়ামী লীগ ফিরে আসে কিনা, বা আমাদের ভুলের কারণে আবার আমাদের আধিপত্যবাদী শক্তি আবার আওয়ামী লীগকে এটা প্রোভাইড করে কিনা। কারণ এটা তো পরিষ্কার, যেটা বলি যে যুদ্ধের সময় থেকে এই ষড়যন্ত্রটা দেখে আসছি, যুদ্ধের সময় থেকে দেখে আসছি। যুদ্ধটা যদি আমাদের আরও কন্টিনিউ হইতো, তাহলে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় বসানোর কোনো সুযোগ ছিল না। তখন আমরা যারা যুদ্ধ করেছিলাম, যুদ্ধের যারা অধিনায়ক ছিল, তারাই কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসতো। তো কাজে এখনও বলতেছি, এখনো যে দীর্ঘ 17টা বছর ধরে আমরা কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতেছি, আমরা লড়াই করছি রাজনীতিবিদরা। তো কাজেই আবার এই রাজনীতির খালি বারবার এটার উপরে আক্রমণ, এখন রাজনীতিবিদদের উপর আক্রমণ বাদ দিয়ে যারা ষড়যন্ত্র করতেছে
তাদের উপরে আক্রমণ করা উচিত, যে ষড়যন্ত্র বন্ধ করেন এই দেশটা নিয়ে। একদম পরিষ্কার। তাজ রহমান, আপনার কাছে যেতে চাই, তাহলে ঐক্যমত্য সহ আরো আসলে কোন পথে আসলে গণতন্ত্রের দিকে উত্তরণ সম্ভব, আপনাদের আসলে কোনো পরামর্শ বা চিন্তা? আমার দুই বক্তার সূত্র ধরেই আমি বলি, এই দেশটার সৃষ্টির পর থেকে দেশি বিদেশি ষড়যন্ত্র সবসময় দেশের মানুষের উপরে, দেশের উপরে, রাষ্ট্রের উপরে সবসময় চলে আসছে। সেই জন্য আমাদের এই এত গ্লানি, এত কিছু আমাদের উপরে বারবার হচ্ছে। এখন যদি আবার সেই 24-এর স্পিরিটটা হাতছাড়া হয়, আমাদের রাজনৈতিক দলকে আপনি বিরাজনীতিকরণ করে নতুন কোনো ফর্মুলা তৈরি করেন, তাহলে আরেকটা সংগ্রাম এখানে আবার তৈরি হবে। সেটা দেশের জন্য মোটেও মঙ্গলজনক হবে না। আপনি নিজে জানেন দেশের এখন আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। সচিবরা কিন্তু কর্মচারীরা, সরকারি কর্মচারীরা আন্দোলন করতে পারেন না বিদ্যমান আইনে, তারা আন্দোলন করছেন। ওবার 800-র উপরে সংগঠন দাবি দাওয়া নিয়ে হাজির, দাবি দাওয়া দিয়ে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, কিন্তু আমরা সবাই ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। সালাম ভাই বলেছেন, যদি অন্তর্বর্তীকালীন সরকারটা ইউনূস সাহেবের সরকার মনে করে না এরকম কিছু হতে আমরা দিব না, তাহলে কেউ পারবে না। ওনারা যদি ইউনূস সাহেব শক্তভাবে তাকে, তাহলে এখানে অন্য কিছু সেখানে আস্থা রাখছেন আপনারাও? আস্থা আমাদের এখন রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলগুলার এখন আস্থা ইউনূস সাহেবের উপরে আছে, অন্তর্বর্তী সরকারের উপরে আছে। আমরা চাই ওনারা যেন ওনাদের কথা মতো কাজ করেন, কথার বাইরে যেন না যান। কিন্তু হ্যাঁ, সেখানে আরেকটা কথা, ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, টাইম ফ্রেম দিলেন 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি ফেব্রুয়ারি 26-এ হবে। আবার ওনার প্রেস সেক্রেটারি আসে বললেন না, জুলাইতেও যেতে পারে। এটাও কিন্তু আরেকটা অ্যালার্মিং বিষয়। আমাদের রাজনৈতিক দলরা আমরা মনে করি ইউনূস সাহেবের বক্তব্যের পর এখানে কারো বক্তব্য আর কিন্তু এখানে আমরা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো নিশ্চয়ই আরো সামনের দিনে এগুলো খুব রেটিফাই হবে, এগুলো স্পষ্ট হবে নিশ্চয়ই। আর ঐক্য প্রয়োজন সব রাজনৈতিক দলের। রাজনৈতিক দলগুলোর ঐক্য ছাড়া দেশের সংকট উত্তরণের খুব মহা মুশকিল, হবেই না। সব রাজনৈতিক দলের ঐক্যের এখন সবচেয়ে বড় প্রয়োজন। জি, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।